হুম। আচ্ছা, ওই বান্না যোগদান করেছে, ও আছে তো, আগের দিনও ছিল, ও যোগদান করেছে। আমরা শুরু করি। আরেকটা সেটা মোহাম্মদ সেটা হচ্ছে আব্দুল কি জানি, আরেকজন হয়েছে। তো তাহলে আজকে আমরা শুরু করি। বান্না শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, আজকে তাহলে আমরা দেখো, ওখানে প্রথম দিন বলেছিলাম যে জৈব জ্বালানি, আমাদের দেহে যে জৈব রাসায়নিক যে বিক্রিয়াগুলো ঘটে, তার মধ্যে কিন্তু তিনটা খাদ্যের উপাদান। প্রথম ছিল কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং কিছু এনজাইম ও কিছু জৈব অ্যাসিড। এগুলো আমাদের দেহে কাজ করে। তো কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা আমিষ বা প্রোটিন প্রোটিন সম্পর্কে পড়ব। ঠিক আছে? এটা একটু দেখো, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, দেখো, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, ওই এক কোনো কোনো বইতে কিন্তু অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আলাদা একটা বক্তব্য দেওয়া আছে, আলাদা লেখা আছে। কিন্তু অ্যামিনো অ্যাসিড মূলত আমাদের ঘটনা না, আমাদের ঘটনা হলো আমিষ। আমিষের আমিষ অ্যামিনো অ্যাসিড হলো আমিষ গঠনের একক। এটা অ্যামিনো অ্যাসিড। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে একের পর এক থাকা হিম শৃঙ্খলের মতো সংযুক্ত হয়ে যে বৃহদাকার অণু গঠন করে তাকে আমিষ বা প্রোটিন বলে। এই হলো তাহলে আমিষ বা প্রোটিন, এটা হলো অ্যামিনো অ্যাসিডের একটা শৃঙ্খল। সে কারণে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে শুধুই অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এই প্রোটিন জীবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেহের মধ্যে। এই আমিষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে এই পদার্থ প্রতিটা জীবকোষ গঠন, কোষের সক্রিয়তা, তথা বিপাক, বংশগতির সাথে জড়িত। অন্যভাবে বলা যায়, অসংখ্য প্রোটিন অ্যামিনো অ্যাসিড সমূহ বংশগতি বৈশিষ্ট্য অনুসারে পেপটাইড বন্ধনীর মাধ্যমে এনএইচ, সিও এনএইচ, পেপটাইড বন্ধনীর সংকেতটা হলো, দুই পাশে দুটো বন্ধনী থাকে, সিও এনএইচ, মাধ্যমে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে প্রোটিন বলে। তো স্যার এইটা আপনি কি সবচেয়ে, দিবাশিস বই দিয়ে পড়াচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, দেবাশিস। ও, জি স্যার। হ্যাঁ, এই 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 এই- এই যে উপরে যে কথা লিখছি, এগুলো সব আছে স্ক্রিনে যা আছে। 1839 সালে মুল্ডার সর্বপ্রথম প্রোটিন শব্দ প্রবর্তন করেন। এই প্রোটিন শব্দ প্রোটিয়াস মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফার্স্ট ক্লাস বলে, যা প্রোটিন শব্দের উদ্ভব এখান থেকে, কিন্তু প্রোটিন শব্দের উদ্ভব। এই প্রোটিনের, খেয়াল করো যে প্রোটিন কিছু বৈশিষ্ট্য আছে। বিভিন্ন ধরনের প্রোটিন, বহু বহু প্রোটিন, অনেক প্রোটিন। যদি বলি যে আমাদের 1 লক্ষ আমাদের দেহে প্রোটিন আছে, কত? 1 লক্ষ প্রোটিন দ্বারা গঠিত। তো এবার আমরা যদি দেখি প্রোটিনের বৈশিষ্ট্যটা, দেখি প্রোটিন বর্ণহীন, কলয়েড প্রকৃতির, স্ফটিক আকার। এরা পানিতে বা পাতলা অ্যাসিডে, ক্ষার বা মৃদু লবণের দ্রবণে দ্রবণীয়। এখানে পানিতেও কিছু প্রোটিন দ্রবণীয়, আবার পানিতেও অদ্রবণীয় আছে। অ্যাসিডের দ্রবণীয়, আবার অ্যাসিডে অদ্রবণীয় আছে, ক্ষার, মৃদু লবণ ইত্যাদি ইত্যাদি। এইভাবে বিভিন্ন ধরনের দ্রবণীয় অদ্রবণীয়তার ভিত্তিতে এটাও ভাগ করা হয়েছে, সেটা আসছে। প্রোটিন মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত। শুধুমাত্র আমাদের যে খাদ্যের উপাদান আছে, নাইট্রোজেন আছে শুধু প্রোটিনই, কিন্তু এটা খেয়াল রাখবো, বিভিন্ন পরীক্ষা আছে। প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিনে অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন জমাট বাঁধে এবং এর ফলে আণবিক গঠনে পরিবর্তন হয়। যদি জমাট বাঁধে তখন সেটা আণবিক গঠনেও পরিবর্তন হতে পারে। এই জন্য এই যে অ্যামিনো অ্যাসিডের একটা কার্বক্সিল গ্রুপ থাকে, COOH, সেটা তোমরা মনে হয় জানো, ফাংশনাল গ্রুপ বলে যেটা। এটা অ্যামিনো অ্যাসিড আলফা গ্রুপের সাথে বন্ধনীর, অ্যামিনো গ্রুপের সাথে পেপটাইড বন্ধনীর মাধ্যমে সংযুক্ত হয়। পেপটাইড, এই জন্য প্রোটিনকে কিন্তু পলিপেপটাইডও বলা হয়।
পলিপেপটাইডও বলা হয়। যদি মনে করেন যে এখনো দুটি অ্যামিনো অ্যাসিড যদি যুক্ত হয়, এখনো পানি নির্গত করে যদি দুটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় তাহলে ডাইপেপটাইড, 4 থেকে 10টি হলে অলিগোপেপটাইড। আর যদি অসংখ্য বহু সংখ্যক বেশি সংখ্যক অ্যামিনো অ্যাসিড যুক্ত হলে তাকে পলিপেপটাইড বলে। সেই জন্য এটাকে কিন্তু পলিপেপটাইড বন্ধনী পলিপেপটাইডও বলা, শৃঙ্খলও বলা হয়। তো সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন আমরা দেখি সেখানে প্রোটিনে 51টি অ্যামিনো অ্যাসিড যুক্ত থাকে, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। আর বৃহৎ প্রোটিনে 40,000 অ্যামিনো অ্যাসিড সংযুক্ত থাকতে পারে। এরকম বিভিন্ন ধরনের জীবদেহে কিন্তু 120 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া গেলেও সকল প্রকার প্রোটিনে মাত্র 20টি অ্যামিনো অ্যাসিড দেখতে পাওয়া যায়। 120 ধরনের যদিও অ্যামিনো অ্যাসিড আমরা দেখতে পাই, তবে শুধুমাত্র 20টি প্রোটিন মাত্র 20টি অ্যামিনো অ্যাসিড দেখতে পাওয়া যায় একটা প্রোটিন, সকল প্রোটিনে। এই জন্য কিন্তু প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম 64, মনে আছে যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড 64টি কোড তৈরি করেছিল। 64টি কোড মনে আছে তো? প্রথম প্রথম ক্লাসে প্রথম অধ্যায়ে যদি ক্লাস করে থাকো তাহলে বুঝতে পারবে, আর তা নাহলে দেখে নিও। ওখানে 64 প্রকার কোড মানে কি, একটা সংকেত, জীবনের সংকেত তৈরি করে। এখানে 64 প্রকার, 3টা কোডন শুধু 3টা কোড শুধু বাদ মানে বন্ধ করে, আর 61টা কিন্তু প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়। এই ধরনের একটা ছিল। যাই হোক, তাহলে আমাদের 20টি অ্যামিনো অ্যাসিড আমাদের কাজ করবে আমাদের দেহে। এবার আসি প্রোটিনের শ্রেণীবিন্যাস। এখানে দেখো জীবদেহে 120 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া গেলেও এখানে বলছি যে মাত্র 20টি অ্যামিনো অ্যাসিড দেখতে পাওয়া যায় জীবদেহে। তো মানব দেহে প্রায় 1 লক্ষের মতো প্রোটিন আছে। তো গঠনের ভিত্তিতে প্রোটিন 3 প্রকার। খেয়াল করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। গঠনের ভিত্তিতে যদি আমরা দেখি, প্রোটিন হলো 3 প্রকার: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভূত প্রোটিন বা প্রোটিনের জাতক। সরল প্রোটিনে এ ধরনের প্রোটিন রাসায়নিকভাবে শুধু অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। সরল প্রোটিনে এই ধরনের প্রোটিনের শুধু রাসায়নিক, এখানে হলো যে অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। এখানে যদি আমরা দ্রবণীয়তার ভিত্তিতে সরল প্রোটিন 7 প্রকার। এখন কিসে দ্রবণীয় হবে? পানিতে, না লবণে, না অ্যাসিডে, কোনটায় দ্রবীভূত হবে সেটার উপর নির্ভর করে 7 ধরনের সরল প্রোটিন আমরা দেখতে পাই: অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন। এই 7 ধরনের প্রোটিন দেখতে পাওয়া যায়। তো স্যার এই 7 ধরনের প্রোটিন স্যার কিসের সাথে বিক্রিয়া করে বা কিসের সাথে দ্রবীভূত হয়? আচ্ছা, আমি বলি। এই সরল প্রোটিন, এদের যদি বলি অ্যালবুমিন, এটা পানিতে দ্রবণীয়। ঠিক আছে, অ্যালবুমিন এটা পানিতে দ্রবণীয়। আবার এদের কিন্তু লবণের দ্রবণে ও দ্রবণীয়, তবে তাপে কিন্তু এরা জমাট বাঁধে। এরা তাপে জমাট বাঁধে, বিভিন্ন বৈশিষ্ট্য আছে। তো আমি বৈশিষ্ট্য বলছি। এরা পানিতে দ্রবণীয়, তারপরে এরা লবণের দ্রবণীয়, তাপে জমাট বাঁধে, এটি কিন্তু না। এর যদি উদাহরণ দিই আমরা একটু, এই উদাহরণ গম বীজে লিউকোসিন বলে, গম বীজে লিউকোসিন, সিম বীজে লিগুমেনিন, ডিমের সাদা অংশে থাকে ওভালবুমিন, ডিমের সাদা অংশে ওভালবুমিন। এটা হলো এই ধরনের বিভিন্ন অ্যালবুমিন প্রোটিন। এছাড়া মাংসপেশিতে মায়োঅ্যালবুমিন থাকে, এটাও অ্যালবুমিন মাংসপেশি আমাদের। আবার যদি বলি গ্লোবিউলিন, গ্লোবিউলিন হলো পানিতে অদ্রবণীয়। খেয়াল করো, অ্যালবুমিন কিন্তু পানিতে দ্রবণীয় ছিল কিন্তু, আর গ্লোবিউলিন কিন্তু পানিতে অদ্রবণীয়, কিন্তু লঘু লবণের দ্রবণে দ্রবণীয়। তবে এরাও তাপে জমাট বাঁধে, বীজে সঞ্চিত প্রোটিন রূপে এদের বেশি পাওয়া যায়। যেমন চীনা বাদামে, আলুতে ইত্যাদি। এরা হিসাবে আলুতে টিউবেরিন।
গ্লুটেনিনের ক্ষেত্রে যদি আমরা দেখি এরা পানি, লবণ এবং নিরপেক্ষ দ্রবকে অদ্রবণীয়, তবে লঘু অ্যাসিড এবং ক্ষারকের দ্রবণ তাপে জমাট বাঁধে না। এরা কিন্তু আবার তাপে জমাট বাঁধে না। যেমন গমের কথায় আসি, এরা যদি গমে থাকে গ্লুটেনিন, তাহলে থাকে অরাইজেনিন। অ্যামিনো অ্যাসিডে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রথম অধ্যায়ে যে আমরা থাকে যে দেখেছিলাম যে 20 ধরনের কোড, 64 প্রকার কোড তৈরি করে যে অ্যামিনো অ্যাসিড, 20 প্রকার অ্যামিনো অ্যাসিড, সেগুলোর নাম কিন্তু গ্লুটিনিন, আর্জাইনিন এগুলো ছিল কিন্তু। তো গমে গ্লুটিনিন, তাহলে অরিজিনিন। আবার প্রোলামিনের কথা যদি বলি, তাহলে পানি এবং বিশুদ্ধ অ্যালকোহলে অদ্রবণীয়, কিন্তু ইথানলিক মানে অ্যালকোহলের দ্রবণ, তাপে এরাও জমাট বাঁধে না। এরা শুধু বীজে থাকে। যেমন গমে গ্লিয়াডিন, ভুট্টায় জেনিন এবং বালমিন বা হটডিন, বার্লির সাথে থাকে হটডিন, বিভিন্ন প্রকার প্রোলামিন। প্রোটামিনের বেলায় দেখে এরা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কিন্তু প্রোটামিন, এটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্র। অনেক সময় পরীক্ষা আছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটি, এরা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সেটা হলো যা পানিতে লঘু অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণীয়, কিন্তু তাপে জমাট বাঁধে না। এরা কিন্তু আবার তাপে জমাট বাঁধে না। এদের আর্জিনিন, ক্ষারীয় অ্যামোনিয়া অ্যাসিডে আর্জিনিন। তারপরে হেমন মাছের শুক্তাণুতে সালমিন থাকে। এবার আছে হিস্টোন, এরা পানিতে দ্রবণীয়, কিন্তু অন্যান্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অদ্রবণীয়। এরা ক্ষারীয় প্রকৃতি, তবে তাপে জমাট বাঁধে না। এরাও জমাট বাঁধে না, সাধারণত নিউক্লিয়াসে থাকে। কিন্তু এগুলো নিউক্লিয়াসে, নিউক্লিয় স্টোন বলে একটা জিনিস আছে, সেখানে নিউক্লিয়াসের মধ্যে এটা থাকে। এরপরে যদি আমরা স্ক্লেরোপ্রোটিন দেখি, এরা পানিতে, পানি, লবণের দ্রবণ, অ্যাসিড, সার, অন্যান্য সাধারণ দ্রাবকে অদ্রবণীয়। এদের শুধু প্রাণীদেহেই পাওয়া যায়, যেমন শিং, নখ, খুর ইত্যাদি। যেমন টেন্ডন, আমাদের দেহের টেন্ডন, চামড়া, কোলাজেন, কেরাটিন, ফুরিক কেরাটিন, এইগুলা। এই হলো তোমার হলো সরল প্রোটিন। গঠনের ভিত্তিতে 3 প্রকার সরল প্রোটিন, এইগুলো সম্পর্কে বললাম। এরপরে যদি যুগ্ম প্রোটিনে আসি, যুগ্ম মানে কনজুগেটেড প্রোটিন, যেটা যুগ্ম প্রোটিন মানে কনজুগেটেড প্রোটিন, যেসব প্রোটিন ওখানে শুধু ওই প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড ছাড়া আর কিছু পাওয়া যাবে না সরল প্রোটিনের ক্ষেত্রে। এখানে যেসব প্রোটিনে যুগ্ম মানে আরেকটা কিছু থাকবে, কনজুগেটেড মানে ওর সাথে যুক্ত হবে, যেসব প্রোটিনে, প্রোটিন অ্যামিনো অ্যাসিড ছাড়াও অন্যান্য প্রকৃতির প্রাকৃতিক যৌগ বা ধাতব পদার্থের সমন্বয়ে গঠিত, তাদের যুগ্ম প্রোটিন। এটা আছে যুগ্ম প্রোটিন। অ্যামিনো অ্যাসিড নয় এমন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলে। যেটা অ্যামিনো অ্যাসিডটা বাদে যেটা যুক্ত হয়, সেটা হয়ে গেল প্রস্থেটিক গ্রুপ বলে। প্রস্থেটিক গ্রুপের ভিত্তিতে এরা 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। নিউক্লিওপ্রোটিন, হ্যাঁ, নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, ফসফোপ্রোটিন, মেটালোপ্রোটিন। খেয়াল কর, এ কিন্তু মনে রাখা সহজ আছে। কিন্তু নিউক্লিওপ্রোটিন তাহলে নিশ্চিত নিউক্লিয়াসে থাকবে, কোষের নিউক্লিয়াস, নিউক্লিয় প্রোটিন। এখানে প্রত্যেক গ্রুপ হিসাবে নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিয় প্রোটিন মানে নিউক্লিয়াসে থাকে এবং নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড কি কি? আরএনএ, ডিএনএ। নিউক্লিক অ্যাসিড কি কি? আরএনএ, আরএনএ, ডিএনএ। ডিএনএ। হ্যাঁ, ওটা কিন্তু নিউক্লিক রাইবোনিউক্লিক অ্যাসিড এবং ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা ডিএনএ এর গঠনে দেখেছিলাম আরএনএ, ডিএনএ ওখানে, সেটা কিন্তু এই নিউক্লিয় প্রোটিন। মনে রাখার জন্য কোষের নিউক্লিয়াস, ভাইরাস বা রাইবোজোম পাওয়া যায়। এগুলা পানিতে অদ্রবণীয়, পানিতে দ্রবণীয় এবং সামান্য অম্লীয়। আচ্ছা, গ্লাইকোপ্রোটিন, এটাও কিন্তু এখানে প্রস্থেটিক গ্রুপ হিসেবে। প্রস্থেটিক গ্রুপ কোনটা? অ্যামিনো অ্যাসিডের সাথে প্রোটিন গঠনের সময় অ্যামিনো অ্যাসিড, মনে আছে তো? আবার বলি, অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অন্য কোনো জৈব পদার্থ থাকলে সেটা হলে প্রস্থেটিক গ্রুপ বলে। খেয়াল করে, কিন্তু প্রস্থেটিক গ্রুপ কিন্তু মনে রাখতে হবে, ওইদিকে লাগবে কিন্তু আরো অন্য জায়গায়। তাহলে এখানে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কার্বোহাইড্রেট থাকবে। গ্লাইকোপ্রোটিন কার্বোহাইড্রেট, বিশেষ করে মনোস্যাকারাইড থাকে। এরা ক্ষারের দ্রবণীয় এবং অম্লীয় স্বভাবের। কোষ পর্দা, জেলিফিশ, লালাতে থাকে এরা। গ্লাইকোপ্রোটিন সাধারণত আমাদের মুখে লালাতে থাকে। লালাতে থাকার কারণটা হলো আমাদের
গ্লাইকোপ্রোটিন এই কার্বোহাইড্রেটটা আমাদের পরিপাক হয় কোথায়? টায়ালিনের মাধ্যমে প্রথম মুখ গহ্বরে পরিপাক হয় না? খাদ্যের উপাদান প্রধান তিনটা, মানে কার্বোহাইড্রেট হয় মুখের মধ্যে, টায়ালিন এনজাইমের মাধ্যমে মুখের মধ্যে পাকস্থলিত হয় প্রোটিন আর লিপিড, প্রোটিন, এগুলো আবার শেষে দিয়ে ক্ষুদ্রান্তে কিন্তু পরিপাক হয়, ওই যেখানে পরিপাক প্রণালী আছে সেখানে কথা বলছি। যাক, তাহলে এবার আসি, গ্লাইকোপ্রোটিন এখানে কার্বোহাইড্রেট থাকবে, আবার লিপোপ্রোটিন, লিপো প্রত্যেকটি গ্রুপ হিসেবে এখানে লিপিড থাকবে, লিপো মানে লিপিড, লিপো এটা পানিতে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়, কোষ পর্দা সহ বিভিন্ন আবরণে লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয়। কোষ পর্দা আমরা পড়েছিলাম মোজাইক প্রথম অধ্যায়ে মোজাইক মডেল যেটা আমরা পড়েছিলাম, সবচেয়ে ফ্লুইড মোজাইক মডেল গুরুত্বপূর্ণ, ওখানে লিপোপ্রোটিন ছিল, গ্লাইকোপ্রোটিনও ছিল, কার্বোহাইড্রেট দিয়ে গঠিত। এরপরে ক্রোমোপ্রোটিন প্রস্থেটিক গ্রুপ হিসেবে এখানে বিভিন্ন করে রঞ্জক, ক্রোমাটিন, ক্রোমাটিন মানে রঞ্জক পদার্থ বলে ক্রোমাটিন, এই জন্য সব মনে রাখার জন্য একটা সিস্টেম আছে, কিন্তু রঞ্জক পদার্থ থাকে যেমন সাইটোক্রোম, হিমোগ্লোবিন, সাইটোবিলিন, মায়োগ্লোবিন ইত্যাদি। বিলিপ্রোটিন এরা হলো যেমন বিলিপ্রোটিন। ফসফোলিপিড, ফসফরিক অ্যাসিড থাকবে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরিক অ্যাসিড থাকবে, এরা পানিতে অদ্রবণীয়, যেমন দুধের ক্যাসিন, ডিমের ওডোভাইটেলিন, মানে দুধের ক্যাসিন যে এটা থাকে এনজাইম, ওখানে ওর মাধ্যমে যেটা হয় দুধের মধ্যে, এটা আমরা দুধ সবাই তো আর হজম করতে পারে না ওখানে, এই জন্য ওখানে ক্যাসিনটা থাকে। আচ্ছা, মেটালোপ্রোটিন প্রস্থেটিক গ্রুপ হিসাবে যে কোনো ধাতব মেটাল, মেটাল থেকে মেটালোপ্রোটিন, মেটাল মেটালোপ্রোটিন আয়ন, ধাতব আয়ন যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি থাকতে পারে। লোহা সমৃদ্ধ প্রোটিন হলো থ্রেডক্সিন, জিঙ্ক সমৃদ্ধ হরমোন হলো ইনসুলিন, ইনসুলিনটা হলো জিঙ্ক সমৃদ্ধ হরমোন। এখন আমি বলি, আবার একটু বলে নিই, এই ইনসুলিন আসছে আবার সেই জন্য আবার কথাটা মনে পড়লো, আমাদের যত কিছু এনজাইম আছে, তারপরে অ্যান্টিবডি আছে, তারপরে তোমার হরমোন আছে, এগুলো সব কিন্তু প্রোটিন দ্বারা গঠিত। কি ঠিক আছে? বান্না, বান্না বোঝা যাচ্ছে? হ্যালো বান্না? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এগুলা কিন্তু সব কিন্তু প্রোটিন, অ্যান্টিবডি, তারপরে এনজাইম, হরমোন, তো এগুলা সবই কিন্তু প্রোটিন দ্বারা গঠিত। ইনসুলিন এই ধরনের একটা প্রোটিন দ্বারা গঠিত। তো উদ্ভুজ, এরপরে আমরা আসি উদ্ভুত প্রোটিন বা প্রোটিনের জাতক, এরা প্রাকৃতিক প্রোটিন হতে উদ্ভূত এবং এমন পদার্থ দ্বারা যারা এনজাইম, অ্যাসিড, ক্ষারক অথবা তাপের কারণে সৃষ্টি হয়, কিন্তু মুক্ত অবস্থা থাকে না। কৃত্রিম ভাবে উদ্ভূত পলিপেপটাইড এদের অন্তর্ভুক্ত, মানে পলিপেপটাইড যেহেতু প্রোটিন পলিপেপটাইড, তো মায়োসিন থেকে মায়োসান সৃষ্টি হয়, অ্যালবুমিন থেকে অ্যালবুমোস সৃষ্টি হয়, এভাবেই হয়। এটা গেল এক ধরনের উদ্ভূত প্রোটিন বা প্রোটিনের জাতক, যেটা এটা আমরা বললাম। আর গুণগত মানের ভিত্তিতে প্রোটিন দুই প্রকার, এটা কিন্তু আর বেশি কিছু নেই। প্রথম শ্রেণীর প্রোটিন এবং দ্বিতীয় শ্রেণীর প্রোটিন আমরা একটু বলি, যে প্রোটিনের সব কটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে, এদের প্রথম শ্রেণীর প্রোটিন বা সম্পূর্ণ প্রোটিন বলে। মাছ, মাংস, দুধ, ডিম, বাদাম, সয়াবিন সহ অধিকাংশ প্রাণিজ প্রোটিন, যেটা প্রাণিজ প্রোটিন এটা হলো কিন্তু মানে প্রথম শ্রেণীর প্রোটিন কিন্তু 8টি। আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, যেসব প্রোটিনের সবগুলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে না, তাদের দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে, যেমন কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ প্রোটিন, এরা কিন্তু দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। সকল উদ্ভিদ প্রোটিন এগুলো এই ধরনের দ্বিতীয় শ্রেণী। জীবদেহে প্রোটিনের ভূমিকা আমরা একটু দেখি। কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, বিভিন্ন অঙ্গাণু এবং কোষ ঝিল্লি গঠনে কাজ করে, এনজাইম হিসেবে জীবদেহে ক্রিয়া বিক্রিয়া করে, তারপরে জীবদেহে প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে, হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে,
তারপর হেমোগ্লোবিন প্রোটিন প্রাণীদের সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে। ইন্টারফেরন নামক বিশেষ প্রোটিন ভাইরাস প্রতিরোধক হিসাবে ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, তারপরে অ্যান্টিবডি হিসাবে কাজ করে। এরপরে আমাদের বংশগতিতে এগুলা সব এখানে বিস্তারিত তোমরা বইয়ে, আমি এখানে বিস্তারিত লিখি নাই, এগুলো কাজ করে। ব্যথানাশক হিসাবেও কাজ করে। বিভিন্ন ধরনের ভাবে প্রোটিন আমাদের জীবদেহে কাজ করে। এরপরে আমরা লিপিডে আসি। প্রোটিন সম্পর্কে বললাম। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো লিপিডও জীবদেহের একটি প্রধান ও গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। লিপিড বিভিন্ন প্রকার হওয়াতে এদের গলনাঙ্ক বিভিন্ন। যেসব সরল লিপিড কক্ষ তাপমাত্রায় মানে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কঠিন অবস্থায় থাকে তাদেরকে চর্বি বা ফ্যাট বলে। আর যারা তরল অবস্থায় থাকে তাদেরকে তেল বা অয়েল বলে। তো সংজ্ঞাটা আমরা এমন বলতে পারি, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থকে লিপিড বলা হয়। রাসায়নিকভাবে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের স্তরকে লিপিড বলে। অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড এর স্তরকে একটা অ্যাসিড এবং একটা অ্যালকোহল গ্রুপ। এদের যদি উৎস দেখি আমরা, লিপিডটার উৎসটাকে, লিপিডের প্রাণীজ উৎস হলো প্রাণীর চর্বি, ঘি, মাখন, দুধ। আর উদ্ভিদ উৎস হলো সরিষা, তিল, সয়াবিন, নারিকেল, বাদাম, সূর্যমুখী, জলপাই, ওয়েল পাম ইত্যাদি এগুলা। আর গঠনের দিক থেকে লিপিড সাধারণত ফ্যাটি অ্যাসিড স্টার এর আদ্র বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়। এ হলো লিপিড আমাদের কোথায় আমরা কাকে বলে এবং এর উৎসটা কেমন, গঠনটা কেমন। এর বৈশিষ্ট্য দেখি, লিপিড বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন। লিপিড মানে কি? তেল, তেলজাত ফ্যাট। পানিতে অদ্রবণীয়, কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকে যেমন ইথার, অ্যালকোহল, বেনজিন, অ্যাসিটন, পেট্রোলিয়াম প্রভৃতিতে দ্রবণীয়। লিপিড ফ্যাটি অ্যাসিডের স্টার হিসেবে থাকে, পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসে। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে থাকে। এলো লিপিডের বৈশিষ্ট্য। এরপরে আমরা লিপিডের জীবদেহে লিপিডের ভূমিকা বা কাজ। চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য রূপে থাকে। প্রাণীদেহে এটি প্রধান সঞ্চিত দ্রব্য। ফসফোলিপিড ও গ্লাইকোলিপিড সেল মেমব্রেন ও অন্যান্য সেল মেমব্রেন গঠনকারী পদার্থ হিসেবে কাজ করে। মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণে কিউটিকল সৃষ্টি করে অতিরিক্ত কোষেদন রোধ করে। পালক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে। প্রাণীদেহে তাপ নিয়ন্ত্রণ করা ফ্যাটের অন্যতম কাজ। কতিপয় এনজাইমের প্রত্যেক গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে। এছাড়া ফসফোলিপিড আয়নের বাহক হিসাবেও কাজ করে। এ হলো লিপিডের ভূমিকা। এখন আমরা দেখি শ্রেণীবিন্যাসটা দেখি লিপিডের। রাসায়নিক গঠনের ভিত্তিতে লিপিড 3 প্রকার। এটা হলো সরল লিপিড। এরা শুধু ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল নিয়ে গঠিত, তাই এদের সরল লিপিড বলে। ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল, চর্বি, তেল এবং মোম। যৌগিক লিপিড, সরল লিপিডের সাথে যদি কিছু অজৈব পদার্থ থাকে তাকে যৌগিক লিপিড বলে। যেমন ফসফোলিপিড, ওই যে ফসফরিক অ্যাসিড, এই যে বলছিলাম তখন, গ্লাইকোলিপিড, তারপরে যেমন গ্লাইকোপ্রোটিন, ফসফোপ্রোটিন এরকম ছিল, সালফো লিপিড, লিপো প্রোটিন ইত্যাদি। তো লিপিডের জাতক, সরল বা যৌগিক লিপিড হচ্ছে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত লিপিডকে লিপিডের জাতক বলে। যেমন স্টেরয়েড, টারফিন, ক্যারসিনয়েড, রাবার ইত্যাদি। এখানে টারফিনয়েড লিপিড যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দ্বারা গঠিত তাদের টারফিনয়েড লিপিড বলে। আইসোপ্রিন হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ। স্টেরয়েড, টারফিন, রাবার এইগুলা টারফিনয়েড লিপিড। টারফিনয়েড লিপিডের আবার 3 প্রকার। স্টেরয়েড, এখানে বলে রাখি, স্টেরয়েড যেটা আমাদের কোলেস্ট্রল সর্বোচ্চ বলছি যে 27 থেকে 29 কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে স্টেরয়েড বলা হয়। আবার যেসব স্টেরয়েড হাইড্রোক্সিড গ্রুপ থাকে তাকে স্টেরল নামেও অভিহিত করা হয়। তো এগুলা সাধারণত চুবড়ি আলুতে সর্বোচ্চ পরিমাণ কোলেস্ট্রলের উপস্থিতি বা মাত্রা কম বেশি থাকতে পারে পিরামিডে। এটা কোলেস্ট্রল পাওয়া যায় সর্বোচ্চ চুবড়ি আলুতে। এছাড়া আলু, কচু, মুখী কচু প্রভৃতিতে সঞ্চয়
ভূমি নিম্নস্থ অঙ্গে কোলেস্ট্রল পাওয়া যায়। কোলেস্ট্রল কিন্তু আমাদের যেমন দুই ধরনের, এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন, এইচডিএল তাহলে হাই ডেনসিটি এইচডিএল, মানুষের রক্তে কিন্তু এলডিএল এর মাত্রা কম থাকা ভালো, আর যদি মানুষের রক্তে এইচডিএল বেশি মাত্রা বেশি থাকা ভালো, এটা কিন্তু এই লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এটা হয়ে গেল। এরপরে আণবিক গঠন অনুসারে লিপিড 5 প্রকার। আমরা দেখি আণবিক গঠন অনুসারে লিপিড হলো ট্রাইগ্লিসারাইড বা নিউট্রাল লিপিড, 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারলের সমন্বয়ে এই লিপিড গঠিত বলে এদের ট্রাইগ্লিসারাইড বলা হয়। যেমন চর্বি ও তেল। ফসফোলিপিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে ফসফোলিপিড বলে, যেমন লেসিথিন, সেপালিন, গ্লাইকোজেন ইত্যাদি। গ্লাইকোলিপিড সরল লিপিডের সাথে যদি কার্বোহাইড্রেট সংযুক্ত থাকে তবে তাকে গ্লাইকোলিপিড বলে। যেমন গ্লাইকোপ্রোটিন ছিল একই ধরনের কার্বোহাইড্রেট, ফসফেট ইত্যাদি, ওই ফসফরিক অ্যাসিড এগুলা। সালফার যুক্ত থাকলে সালফোলিপিড। টার্পিনয়েড লিপিড যার আইসোসিরিন এককে C5 বা H পলিমার দ্বারা গঠিত তাদের টার্পিনয়েড লিপিড বলে। যেমন স্টেরয়েড, টার্পিন, রাবার প্রভৃতি এগুলা হলো। এখানে আরেকটা জিনিস আছে, যেমন প্রস্থেটিক গ্রুপ সংযুক্ত এনজাইমের ক্ষেত্রে, আমরা এখানে উৎসেচকের আগে আমরা একটু প্রস্থেটিক গ্রুপটা দেখে নেই। আবার সংযুক্ত এনজাইমের ক্ষেত্রে কি ঘটে সেটা আমরা দেখি। সংযুক্ত এনজাইমের ক্ষেত্রে প্রোটিনযুক্ত অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। সংযুক্ত এনজাইমের ক্ষেত্রে যদি প্রোটিন যুক্ত অংশের সাথে যে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। তাহলে এবার আমরা আসি উৎসেচক বা এনজাইম। আরেকটা জিনিস এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড সম্পর্কে আমরা জানলাম। তারপরে প্রোটিন জানলাম। উৎসেচক এবং এনজাইম সম্পর্কে আমরা এখন দেখি। জীবদেহে বিদ্যমান স্বল্পমাত্রিক প্রোটিন ধর্মী পদার্থ যারা জৈবনিক সকল প্রকার বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা মুক্ত হয় এবং অপরিবর্তিত থাকে তাদেরকে এনজাইম বলে। যে জৈব বস্তুর উপর এনজাইম ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট বলে। এই কথাটা খেয়াল রাখতে হবে, সাবস্ট্রেট, কারণ পড়ানোর মধ্যে বিভিন্ন জায়গায় এটা আসবে। সাবস্ট্রেট মানে যে জৈব বস্তুর উপর এনজাইম ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট এবং যা উৎপন্ন হয় তাকে প্রোডাক্ট বলে। সকল এনজাইম হলো প্রোটিন, কিন্তু সকল প্রোটিন কিন্তু এনজাইম নয়। তো এখন আসছি আমরা এনজাইমের বৈশিষ্ট্য। এনজাইম হলো প্রোটিন। জীবকোষে এনজাইম কলয়েড রূপে অবস্থান করে। এনজাইমের কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। এনজাইম তাপপ্রবণ অর্থাৎ তাপে বিনষ্ট হয়। এনজাইম খুব অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়া হারকে ত্বরান্বিত করে। এনজাইমের কার্যকারিতা নির্দিষ্ট একটা সাবস্ট্রেটের উপরে তারা কাজ করে। এনজাইমের নামকরণ কিভাবে করা হয়েছে সেটা আমরা একটু দেখি। এনজাইমের নামকরণের জন্য সাধারণত 3টি পদ্ধতি অবলম্বন করা হয়। 3টা পদ্ধতি অবলম্বন করা হয় সাবস্ট্রেটের ভিত্তিতে। একটা, যে সাবস্ট্রেটের উপর এনজাইম ক্রিয়া করে তার নামের শেষে এজ অনুসর্গ যোগ করে এনজাইমের নামকরণ করা হয়। যেমন সুক্রোজ, এর উপরে সুক্রেজ, এটা এনজাইম সুক্রেজ। সেলুলেজ, এই ধরনের বিক্রিয়ার প্রকৃতির ভিত্তিতে এনজাইম যে ধরনের বিক্রিয়া প্রভাবিত করে তার নাম অনুসারে এনজাইমের নামকরণ করা হয়। যেমন অক্সিডেশন, অক্সিডেজ, কার্বক্সিলেজ, রিডাকটেজ ইত্যাদি। আবার সাবস্ট্রেট ও বিক্রিয়ার প্রকৃতির ভিত্তিতে কোন কোন এনজাইমের নাম 2টি অংশের সমন্বয়ে গঠিত। প্রথম অংশটি সাবস্ট্রেটের নাম অনুসারে এবং দ্বিতীয় অংশটি বিক্রিয়া প্রকৃতি অনুসারে হয়ে থাকে। যেমন পাইরুভিক কার্বক্সিলেজ, পাইরুভিক অ্যাসিডের ওটা সাবস্ট্রেটের নাম অনুসারে পাইরুভিক অ্যাসিডের উপরে কাজ করেছে এবং দ্বিতীয় অংশটি হলো কার্বক্সিলেজ। এটা এনজাইমের নামকরণের
পদ্ধতি। এনজাইমের শ্রেণীবিন্যাসে আমরা আসি এখন। রাসায়নিক গঠনের ভিত্তিতে এনজাইম দুই প্রকার, সরল এনজাইম, আরেকটা হলো কনজুগেটেড এনজাইম বা সংযুক্ত এনজাইম। যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে গঠিত তাদের সরল এনজাইম বলে, যেমন প্রোটিয়েজ, অ্যামাইলেজ, সুক্রেজ, অক্সিডেজ প্রভৃতি। আর যদি সংযুক্ত বা কনজুগেটেড এনজাইম, যে এনজাইম একটি প্রোটিন এবং ওর সাথে কিন্তু আরেকটা নন প্রোটিন অংশ যুক্ত থাকবে, তখন তাকে সংযুক্ত এনজাইম বলবে বা কনজুগেটেড এনজাইম বলে। সংযুক্ত এনজাইমের প্রোটিন অংশকে অ্যাপো এনজাইম আর নন প্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলে। অ্যাপো এনজাইম প্রথম এনজাইম অংশটাকে, প্রোটিন অংশটাকে অ্যাপো এনজাইম, আর প্রোটিন নন প্রোটিন অংশটিকে প্রস্থেটিক গ্রুপ বলে। যেমন এফএডি, এপি, আয়রন, মেটাল ইত্যাদি থাকলে এটা হবে। রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতির অনুসারে এখন আসি এনজাইমগুলোকে নিম্নলিখিত ভাবে শ্রেণীবিন্যাস করা যায়। সেটা হলো অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, আমরা দেখি অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, তারপরে হাইড্রোলেজ, লাইয়েজ, আইসোমারেজ, এপিমারেজ, লাইগেজ, কার্বক্সিলেজ, ফসফোলাইডেজ। আমরা একটা উদাহরণ বলি, যেমন এপিমারেজের কথা বলি বা আইসোমারেজের কথা বা লাইগেজের কথা, যে কোনো জায়গায় যদি একটা এপিমারেজ দেখি, এ জাতীয় এনজাইম সমূহ কোনো সাবস্ট্রেট কে তার এপিমারে পরিণত করে, তাই এপিমারেজ বলে। আবার লাইগেজ যদি দেখি, এ জাতীয় এনজাইম এটিপির সহায়তায় দুই বা ততোধিক সাবস্ট্রেটকে যুক্ত করে নতুন যৌগ গঠন করে। যেমন গ্লুটামিন সিনথেটেজ, অ্যাসিটাইল কোয়ে সিনথেটেজ, ওই যে লাইগেজ এনজাইম কাজ করে কিন্তু আমাদের ওই শ্বসন প্রক্রিয়া ওখানে ছিল। আবার যদি কার্বক্সিলেজ, এসব এনজাইম সাবস্ট্রেট হতে কার্বন ডাই অক্সাইড অণুকে পৃথক করে এবং অথবা অন্য কোনো পদার্থের সাথে কার্বন ডাই অক্সাইড সংযুক্ত করে। আমরা দেখেছিলাম যেমন সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, ওখানে কার্বক্সিলেজের কাজ ছিল ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বক্সিলেজ কাজ করে অক্সালোএসিটিক অ্যাসিড তৈরি করেছিল। তো এইভাবেই এরা বিভিন্ন ভাবে আমরা বিক্রিয়া অনুসারে এগুলো ভাগ করতে পারি। আর প্রস্থেটিক গ্রুপটা যদি আমরা একটু দেখি, কোএনজাইম এন্ড কোফ্যাক্টর, কিভাবে কোএনজাইম নামকরণ, কোএনজাইম কাকে বলে এবং কোফ্যাক্টর কাদেরকে বলা হয়। সংযুক্ত এনজাইমের ক্ষেত্রে প্রোটিন যুক্ত অংশের সাথে, ওইখানে যেটা প্রোটিন যুক্ত অংশের সাথে কনজুগেটেড এনজাইমের সাথে, কনজুগেটেড এনজাইমের ক্ষেত্রে প্রোটিন যুক্ত অংশের সাথে যে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। এই প্রস্থেটিক স্যার এনজাইমের প্রস্থেটিক গ্রুপ কত অধ্যায় স্যার? এই অধ্যায়ে কোষ রসায়নে স্যার নেই তো স্যার বইতে। না, আছে সব বইতে আছে, সব বইতে। কোএনজাইম নেই? আছে আছে। একটু আগে তো পড়ে আসলাম যে প্রস্থেটিক গ্রুপ মানে কনজুগেটেড এনজাইমের যদি বা কনজুগেটেড প্রোটিনের যদি নন প্রোটিন এনজাইমের সাথে প্রোটিন অংশ এবং নন প্রোটিন অংশ দুটো অংশ যোগ হলে তাই তো কনজুগেটেড হবে, সংযুক্ত প্রোটিন বা সংযুক্ত এনজাইম। তাহলে প্রোটিন অংশটা অ্যাপোপ্রোটিন বলে, আর যদি নন প্রোটিন অংশটাকে প্রস্থেটিক গ্রুপ বলে। আচ্ছা আচ্ছা, একটু খুলে দেখো, আছে সব বইতে আছে। এটা তো থাকতেই হবে, কারণ কোএনজাইম, কোফ্যাক্টর এগুলো আমরা ব্যবহার করি, এগুলো সব জায়গায় আছে। এনজাইমের প্রস্থেটিক অংশটি অপসারণ করলে এনজাইমের কর্মক্ষমতা লোপ পায়, এই জন্য এটা অপসারণ করা যায় না। বিভিন্ন এনজাইমের প্রস্থেটিক গ্রুপ এক হলেও তাদের প্রোটিন অংশ আলাদা হওয়ার কার্যকারিতা ভিন্ন হয়, আলাদা হয়। প্রস্থেটিক গ্রুপ দেখো এখানে জি স্যার পাইছি। পাইছো? আচ্ছা, প্রস্থেটিক গ্রুপ দুই প্রকার। হ্যাঁ, কোএনজাইম আর একটা হলো কোফ্যাক্টর। আছে? পাইছো? কোএনজাইম আর কোফ্যাক্টর। হ্যাঁ, আগে আগে বুঝে নাও, শোনো। কনজুগেটেড এনজাইমের সংযুক্ত এনজাইম, এখানে একটা প্রোটিন, আসলে প্রোটিন দ্বারা গঠিত এনজাইম মানে কি বলেছিলাম, প্রোটিন, কিন্তু এর সাথে একটা অপ্রোটিন যুক্ত হয়, এটাকে প্রস্থেটিক গ্রুপ বলে। এই অপ্রোটিন অংশটাকে প্রস্থেটিক গ্রুপ বলে। আর এই প্রস্থেটিক গ্রুপের যদি এনজাইমের সাথে প্রস্থেটিক গ্রুপটি কোনো জৈব যৌগ হলে তাকে কো এনজাইম বলে। কো এনজাইম কোন জৈব যৌগ হলে তাকে বলে কো এনজাইম। আমাদের সময় তো খুব শর্ট, আর 2 মিনিট 4 মিনিট আছে।
এনজাইমের প্রত্যেকটি গ্রুপটি কোনো জৈব যৌগ হলে তাকে কোএনজাইম বলে, যেমন এটিপি, এনএডিপি, এফএডি, এনএডি প্রভৃতি। এগুলো আমরা শ্বসনের ক্ষেত্রে পড়েছিলাম কিন্তু এসএসসি তে। কোফ্যাক্টর, এনজাইমের প্রত্যেকটি গ্রুপটি যদি কোনো ধাতুর আয়ন হয় তাকে বলে কোফ্যাক্টর। তাহলে কোএনজাইম এবং কোফ্যাক্টর কাকে বলে এটা কিন্তু বলে দিলাম। এখানে যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তাই না, বা জিঙ্ক ইত্যাদি প্রভৃতি এই ধরনের গ্রুপ থাকলে সেটাকে বলে কোফ্যাক্টর। একটা হলো কোএনজাইম আর একটা হলো কোফ্যাক্টর। তাহলে আমরা আর এনজাইমের কাজ বা গুরুত্ব, এনজাইমের প্রধান কাজ হলো জীবদের সার্বিক বিক্রিয়াগুলি পরিচালনা করে জীবদেহকে কর্মক্ষম রাখা। জীবদেহের গঠন ও বৃদ্ধি সবই নিয়ন্ত্রিত হয় এনজাইমের কার্যক্রম দিয়ে। জীবদের শক্তি সঞ্চয়ের এবং শক্তি নির্গমনের পেছনে এনজাইম ক্রিয়াশীল। এনজাইম বিক্রিয়ার গতিকে বাড়ায়, বিক্রিয়ার গতিকে বাড়ায় এবং পরে নিজে অপরিবর্তিত থাকে। স্বল্প পরিমাণে এনজাইম প্রচুর পরিমাণ সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করে। সাবস্ট্রেট মানে যার উপর কাজ করে, আর যেটা উৎপন্ন সেটা প্রোডাক্ট। এনজাইম জটিল যৌগকে সরল যৌগে পরিণত করে। এরপরে আমরা এনজাইমের ব্যবহারিক গুরুত্ব দেখো একটু আছে এখানে, কিন্তু ব্যবহারিক গুরুত্ব আমি যেহেতু শর্টে লিখছি, কিন্তু এখানে কিন্তু বেশ অনেকগুলো আছে। আমি শর্টে লিখছি। চিকিৎসায় তোমাদের অন্য বইতে আছে বিভিন্ন ধরনের চোখের ক্ষেত্রে, চোখের ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, তা আমি কিন্তু এক জায়গায় লিখছি চিকিৎসা এনজাইমের ব্যবহার, অ্যান্টিবায়োটিক উৎপাদনে এনজাইমের ব্যবহার, খাদ্য শিল্পে এনজাইমের ব্যবহার, অন্যান্য শিল্পে এনজাইমের, অন্যান্য শিল্প মানে ওই যে লোম ছাড়াতে, তারপরে এনজাইমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণে এনজাইমের ব্যবহার, জীব প্রযুক্তিতে এনজাইমের ব্যবহার ইত্যাদি। এইভাবে আমাদের ব্যবহারিক গুরুত্ব আছে। আমি একটা বলি, যেমন চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে যদি বলি, চোখের ছানি পরিষ্কারকরণের জন্য ট্রিপসিন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ট্রিপসিন, চোখের ছানি পরিষ্কারকরণের জন্য। এগুলো কিন্তু আছে। খাদ্য শিল্পে বা অন্যান্য শিল্পে ট্যানারিতে কিন্তু চামড়া লোম মুক্ত করার জন্য ব্যাকটেরিয়া বা ছত্রাক নিশ্চিত প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করা হয়। এগুলো কিন্তু বস্ত্র শিল্পে অ্যামাইলেজ এবং লাইপেজ এনজাইম ব্যবহার করে স্টাচ বা দাগ মুক্ত করা হয়। বিভিন্ন ধরনের এইভাবে পরিবেশ সংরক্ষণে ব্যবহার করা হয়। আবার জীব প্রযুক্তি থেকেও এনজাইম ব্যবহার করা হয়। এখানে আমার লাগে গেছে এনজাইম দিয়ে আমাদের কাটা হয়েছিল, কিন্তু এটা আমরা করেছিলাম। 1 মিনিট সময় আছে। তাহলে এখন আমরা ধন্যবাদ, কিন্তু তোমরা একটু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার এই যে এতগুলো স্যার মানে মেইন মেইন মুখস্থ করবো কোনগুলো স্যার, মানে বসবো